আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2-তে সবাইকে স্বাগত। আচ্ছা, এখানে নাম্বারিং এর তোমরা অনেকগুলো নিয়ম শিখছো। শুধু একটু মনে রাখবা, একটাই শর্টকাট। নাম্বারিং ওই পাশ থেকে কাউন্ট করবো যে পাশ থেকে ইররেলেভেন্ট কিছু পাওয়া যাবে। তোমরা নিজেরা বুঝো ইররেলেভেন্ট কি। নর্মাল কার্বনের সিকোয়েন্স পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে একটা দ্বিবন্ধন চলে আসলো, কাউন্ট করবে কোন পাশ থেকে? যে পাশ থেকে আগে দ্বিবন্ধন পাওয়া যায়। হঠাৎ করে ত্রিবন্ধন আসছে, কোন পাশ থেকে কাউন্ট করবা? যে পাশে আগে ত্রিবন্ধন পাওয়া যায়। এখন দুই পাশ থেকে যেতেছো, দেখা গেল দুই পাশেই এক পাশ থেকে গেলে ত্রিবন্ধন পাওয়া যায় আগে, আরেক পাশ থেকে দেখা গেলে ত্রিবন্ধন পাওয়া যায় একটু পরে। তাহলে যে পাশ থেকে গেলে ত্রিবন্ধন আগে পাওয়া যায়, তাহলে সেই পাশ থেকে কাউন্ট করবে। ঠিক আছে, এরকম অনেকগুলো নিয়ম আছে নাম্বারিং এর। আমরা করে নিও, সামনে আছে নাম্বারিং গুলো, প্রত্যেকটা ইউটিউবার বুঝতে পারবো। তো এবার একটা কথা বলছে যে যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে তাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্য, কোন চার্ট অনুসারে একটু আগে যে চারটা শিখে আসলাম সেটার মধ্যে যে সবচেয়ে বেশি উপরে, তাকে আমার ধরতে হবে কার্যকরী মূলক। আর বাকিদের ধরতে হবে কি? প্রতিস্থাপক। ঠিক আছে, একটা হচ্ছে কার্যকরী মূলক আর একটা হচ্ছে প্রতিস্থাপক। বুঝতে পারছো? এবার বলছে প্রতিস্থাপক গুলোকে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে। বুঝতে পারছো? প্রতিস্থাপক তো এখন প্রতিস্থাপক এক, প্রতিস্থাপক দুই, প্রতিস্থাপক তিন। এখন প্রতিস্থাপক এক দুই তিনের মধ্যে কিন্তু তার ক্রম মেনটেন করার দরকার নেই, সেখানে অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করলেই চলবে, কারণ সে অলরেডি প্রতিস্থাপক হয়ে গেছে। বুঝছো? আমরা এক্সাম্পল দেখলে বুঝবো এগুলা। এবার হচ্ছে প্রধান শিকলে কয়টি কার্বন আছে তা গণনা করি, শব্দমূল লিমিট আছে, এগুলো পারবা। প্রধান কার্যকরী মূলকের উপযুক্ত নাম দিই, অ্যালকোহল, ওল, কিটোন, এগুলো সহজ জিনিস। কয়টা কয়বার আছে, যতবার আছে ততগুলো নাম উচ্চারণ করবো। যদি দুইবার থাকে একই প্রতিস্থাপক বা একই কার্যকরী মূলক, তাহলে তার নামে নামের পূর্বে ডাই উচ্চারণ করবা। তিনবার থাকলে ট্রাই, চারবার থাকলে টেট্রা। ঠিক আছে, বলছে যদি এই যৌগে আহ কার্যকরী মূলকের সংখ্যা একটি হয়, তবে আমরা কার্যকরী মূলকের নামের শেষে সেটি কত নাম্বার আছে তা উল্লেখ করি। তবে কার্যকরী মূলকের নাম্বার যদি কার্বনে থাকে, সেটা যদি এক নম্বর হয় তাহলে সেটা উল্লেখ করা দরকার নেই। এই যে এখানে লিখছি, এখানে একটু পৃষ্ঠাটা কেটে গেছে, এখানে লিখতে হবে, লেখা ছিল যে তবে কার্যকরী মূলক যদি এক নাম্বার কার্বনে থাকে, এটা লেখা ছিল। এক নাম্বার কার্বনে থাকে তাহলে সেই নাম্বার উল্লেখ করার দরকার নাই। ঠিক আছে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যদি যৌগিক কার্যকরী মূলকের সংখ্যা অধিক হয়, শব্দমূল লেখার পর কার্যকরী মূলক কত নম্বরে আছে তা উল্লেখ করি। সহজ জিনিস, সেগুলা দিকে তাকানোর দরকার নেই, আমরা সামনে আগাই। নাম্বারিং করার কিছু নিয়ম দিছে, নাম্বারিং করার নিয়ম লাগবে না, আমরা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল থেকে নাম্বারিং শিখে নেবো নিজে নিজে। এবার দেখো যে এই এক্সাম্পলটা থেকে শুরু করি, তোমরা কি দেখতে পারতেছো এটা? দেখতেছো হ্যাঁ, এটা? দেখতে পারতেছি। জি ভাই। আচ্ছা, এদিকে ছোটবেলার নিয়মে ডান বাম এগুলো কি করছে, এগুলো দিকে তাকানোর দরকার নেই। আমরা দুই পাশ থেকে যাওয়ার ক্ষেত্রে এবার আমরা চিন্তা করবো কোন পাশ থেকে গেলে নাম্বারিং করা যায়। দেখো, যখন কোনো কাজ এত সহজ নাম কাজ মানে নামকরণ তো আমাদের দিবে না, তারপর আমরা জাস্ট ওয়ার্ম আপের জন্য করতে পারি। যেহেতু এটা একটু বড় সড়ো আছে, এটার থেকে একটু ওয়ার্ম আপ করলে শরীরটা ভালো লাগবে, করতে বাকি জিনিসগুলো বুঝতে তোমার জন্য সুবিধা হবে। এখানে দিছে এটা চেন দিয়ে রাখছে, এই যে একটা কার্যকরীমূলকের একটা শিকল দিয়ে রাখছে, একটা জৈব যৌগের একটা শিকল দিয়ে রাখছে। সেখানে দেখো কোনো ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক নাই। তো কার্যকরীমূলক যখন থাকে না, শুধুমাত্র কার্বনের শিকল থাকে, এবং সেই শিকলগুলো কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। তো সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয় কোন পাশ দিয়ে গেলে দীর্ঘতম শিকল পাওয়া যাবে, সেই দিক থেকে আমার কাউন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে সবচাইতে বড় আমাদের জন্য সমস্যাটা হচ্ছে আমরা এগুলার একটা কার্বন সত্তা হিসেবে চিন্তা করে ফেলি। এখানে যে একটা কার্বনের জায়গায় দুইটা কার্বন আছে সেটা ভুলে যাই, এখানে যে তিনটা কার্বন আছে সেটা ভুলে যাই। এগুলো ভুলে গেলে হবে না, এগুলোর জন্য কিন্তু আমরা ভুল করে ফেলি সহজ সহজ নামকরণে। বুঝতে পারছো? তাহলে আমার দীর্ঘতম শিকল, এবার দীর্ঘতম শিকল আমি চিন্তা করি, যদি আমি এখান থেকে কাউন্ট করি, এটা থেকে কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে এক নম্বর কার্বন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ঠিক আছে, তাহলে আটটা পাচ্ছি। এবার আমি যদি অন্য জায়গাতে চিন্তা করি যে তোমার, আচ্ছা, শিকলের আগে নাম্বারিংটা করে ফেলি। শিকলের আগে নাম্বারিংটা করার ক্ষেত্রে আমরা এখানে চিন্তা করব, যখন ব্রাঞ্চে থাকবে, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, তখন আমরা চিন্তা করব যে এটা একদম মিডল পয়েন্টে যে লাইনটা আছে, সেই লাইনে কার্বন সংখ্যা কত, জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তাহলে সমস্যা নেই, একদম মাঝামাঝি অবস্থান সেটা, সেটার মাঝামাঝি একটা জায়গা আমি ধরে নিব। আর যদি জোড় সংখ্যক হয়, তাহলে সমান সমান অংশ দুই পাশে রেখে ধরে নিব। সাপোজ এখানে আমি তাকিয়ে দেখলাম যে আমার কার্বন আছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা আছে। এবার আটটা করার ক্ষেত্রে এবার আমি দেখব যে এখানে আমি হাত দিয়ে রাখলাম বা আমি কোনোভাবে চিন্তা করলাম যে আটটা যেহেতু আছে, তাহলে আমি চারটার পরে চিন্তা করি, এই চারটার পরে কোন পাশে ব্রাঞ্চের সংখ্যা বেশি, শাখা শিকলের সংখ্যা বেশি, আমি সেই পাশ থেকে নাম্বারিং করব। কথা কি বুঝতে পারছি? যে পাশ থেকে শাখা শিকলের সংখ্যা বেশি, সেই পাশ থেকে নাম্বারিং করব। বুঝছো? আমি তাকিয়ে দেখলাম যে এই পাশে শাখা শিকল কেমনে বুঝবো? জাস্ট নর্মাল কার্বন, মানে মেন লাইনে কার্বন যারা আছে তারা ছাড়া এক্সট্রা যে কার্বন আছে তাদের
যোগ করে দেখো কয়টা কার্বন আছে। এদিকে একটা আছে, এদিকে দুইটা, তিনটা, তিনের একে কত, 4। আর এখানে আছে কয়টা, 3, 3 একে 4, 4 একে 5, 5 একে কত, 6। তাহলে এই পাশে ব্রাঞ্চ বেশি আছে, তাহলে আমরা এই পাশ থেকে কাউন্ট করতে হবে। সহজ হিসাব। আর তুমি যদি শিকলের কনসেপ্টে চিন্তা করো, তাহলে তোমার হাত ধরে গুনে গুনে চিন্তা করতে হবে যে এখান থেকে গেলে কয়টা কার্বন পাওয়া যায়, কম্বিনেশন গুলো বানাইতে হবে। দেখো আমি জাস্ট সিম্পলি বলি যে এখানে কতগুলো কম্বিনেশন হওয়া পসিবল। একটা সিম্পল সংকেতে কতগুলা সংকেতের কম্বিনেশন পসিবল, মানে শিকলের কম্বিনেশন হওয়া পসিবল। তুমি দেখো, যদি তুমি এখান থেকে এটার একটা শিকল বলতে পারো, এখান থেকে এটা একটা শিকল বলতে পারো, এখান থেকে এটা একটা শিকল বলতে পারো, এখান থেকে এটা একটা শিকল বলতে পারো, এখান থেকে এটার একটা শিকল বলতে পারো, এখান থেকে এটার একটা শিকল বলতে পারো, এখান থেকে পুরোটার একটা শিকল বলতে পারো। তাহলে দেখো একটা CH3 যতগুলো কম্বিনেশন করছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টস এখানে ততগুলো কম্বিনেশন করতে পারবে না। তাহলে আমি যদি কম্বিনেশন সংখ্যা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7, 7। আর এখানে এক্সট্রা কার্বন কয়টা আছে, মানে বাইরের দিকের কার্বন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে 6 আর 8 কত, 48টা শিকল পাওয়া যাবে এখানে। বুঝতে পারতেছো? তাহলে এই শিকলের কনসেপ্টে যাওয়ার চেয়ে আমার এখানে চিন্তা করতে হবে কোন পাশ থেকে নাম্বারিং করবো। যে পাশ থেকে গেলে একটু ইরেভেলেন্ট লাগবে, ইরেভেলেন্ট মানে কি, ওই পাশ থেকে এই পাশে একটু ডিফারেন্স থাকতে হবে, তাহলেই আমি সেই পাশ থেকে নাম্বারিং করে ফেলবো। দেখাই যায় যে এই পাশে একটু শাখা বা ডালপালা কম, এই পাশে কি ডালপালা বেশি, এই পাশ থেকে নাম্বারিং করবো। নাম্বারিং করার পরে নামকরণ করে ফেলবো। নামকরণটা করে কিভাবে, সেটার জন্য আমাকে দেখতে হবে আমি কোন দিক থেকে নাম্বারিং করতে হবে সেটা বুঝে গেলাম। এবার আমি একটু নাম্বারিংটা করি, তারপরে আমি, তো নাম্বারিং করতে হবে আমাকে আমাকে এই পাশ থেকে, ঠিক আছে। নাম্বারিং যদি আমি এই পাশ থেকে করি, যদি এই পাশ থেকে করি, তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা আমার 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে আমি যেহেতু এখানে কোনো প্রতিস্থাপক নাই, যেহেতু এখানে কোনো কার্যকরী মূলক নাই, তাহলে তাদের টেনশন বাদ চলে গেছে। তাহলে এবার আমি কারে নিয়ে চিন্তা করতে পারি। দেখো প্রতিস্থাপক নাই ঠিক আছে, কিন্তু এখানে ব্রাঞ্চ নিজেই কিন্তু একটা প্রতিস্থাপকের মতো কাজ করতেছে। কেমন প্রতিস্থাপক, সে একটা মিথাইল বা অ্যালকাইল গ্রুপের প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে। এটা আবার কি বললাম, বললাম যে আমরা জানি মিথেনের সাধারণ সংকেত কি, অ্যালকানের সাধারণ সংকেত কি, C2H2N, সরি CnH2n+2, তাই না? তো এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, মানে এই টুটা যদি যখন 1 হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলতে পারি অ্যালকাইল। তাহলে এই CH3 কি একটা অ্যালকাইল। কেমন অ্যালকাইল, সে মিথেন থেকে হাইড্রোজেন বাদ দিয়ে মিথাইল হয়েছে, এটা একটা অ্যালকাইল। অ্যালকাইল, এটা ইথাইল হয়েছে, এটা তোমার কি হয়েছে, তোমার প্রোপাইল হয়েছে, এটাও মিথাইল, এটাও ইথাইল, এটাও মিথাইল। তো এদের মধ্যে আমার নামকরণ করতে হবে। তো এদের মধ্যে এবার আমার ক্রমানুসারে যেতে হবে। ক্রমানুসারে যাওয়ার জন্য আমি একটু বলি, এদের যে নামকরণটা আমি করবো, এখানে আমার দেখতে হবে ডাটা শিট আমি ফুল লিখে আমার নিতে হবে লস। একটা হচ্ছে ইন্টার মিথাইল, পার্সেন্টেজ লিখে নাই, রবি তো আমার দেয় নাই। একটা হচ্ছে আমার ইথাইল, একটা হচ্ছে ম্যাথ আমার লিখতেছে দাঁড়া। প্রোপাইল। মিথাইল কত শুরু হয় কোশ্চেনটি কি, এম কোশ্চেনটি দ্বারা, তো জানি না। ইথাইল শুরু হয় ই দ্বারা, প্রোপাইল শুরু হয় পি দ্বারা। এম, ই আর আচ্ছা পি কোশ্চেনটি একটু তার থেকে নিয়ে দেখো, ইংলিশে, আমি রবীন্দ্র কল দিয়ে এম, ই, ইন্টারেস্ট পি, নিতে। এই তিনটার মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে যেটা আগে আসে সেটার নাম আগে উচ্চারণ করতে হবে। আমরা জানি অ্যালফাবেটিক অর্ডারে ই এর নাম আগে আসে, তা আগে ই বা ইথাইলের নাম আগে উচ্চারণ করতে হবে। অ্যালফাবেটিক অর্ডারে প্রোপাইলের নাম পরে আসে, তাই প্রোপাইলের নাম পরে উচ্চারণ করতে হবে। অ্যালফাবেটিক অর্ডারে মিথাইলের নাম, সরি, আগে ইথাইলের পরে মিথাইল আসে, তারপরে প্রোপাইল আসে। তাহলে আমরা নামগুলো উচ্চারণ করবো। এবার নাম করার ক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে যে বুঝলাম যে আহ, তোমার এদের নাম উচ্চারণ করতে হবে, বাট এটা তো একটা নাই। কেমন একটা নাই, এখানে তাকালে দেখা যায় মিথাইল আছে একটা, দুইটা, তিনটা আছে মিথাইল, ইথাইল আছে আবার দুইটা, একটা, দুইটা। তো এই নামগুলো কেমন করে, আর এরা যে শুধুমাত্র একাধিক আছে তাই না, এরা একাধিক ভিন্ন ভিন্ন কার্বনে আছে। তো মনে রাখবা, এখানে একটা কথা মনে রাখবা, আমরা এটা জানি যে কোন একটা মূলকের নাম বলতে চাইতেছি, সে যত নাম্বার কার্বনে যুক্ত, তার নামটা বলার আগে সেই কার্বনের নাম্বারের সংখ্যা উল্লেখ করতে হয়। এবং সে যদি 2বার যুক্ত হয়, তাহলে এটার কার্বনের সংখ্যা মনে করো 4, এটার কার্বনের সংখ্যা মনে করো 5, তাহলে 4 আর 5 দুইজনের উল্লেখ করতে হবে। এবং এমন যদি হয় যে একই কার্বনে আমার এই ব্রাঞ্চটা যুক্ত, তাহলে এই একই নাম্বার আমার, তোমার হচ্ছে কি বলে, 2বার উচ্চারণ করতে হবে। কেমন, আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো CH3, সিএইচ, সিএইচ না শুধু CH3। আমরা কি করলাম, এই পাশে একটা CHO দিয়ে দিলাম, এই পাশে একটা, আচ্ছা CHO না, কি দেওয়া যায় এটার নাম, এটার নাম দিলাম, এখানে স্পষ্ট জায়গা নাই, এখানে লিখি CH3, CH2, CH, CH3। এই মাথায় দিলাম একটা CH3, এই মাথায় দিলাম একটা CH3। তাহলে বোঝা যাচ্ছে এটা আমার কি দীর্ঘতম শিকল নয়।
আমার দীর্ঘতম শিকল কোনটা? এইটা। এটা যদি দীর্ঘতম শিকল হয় তাহলে কোন পাশ থেকে নাম্বারিং করব? দেখলাম যে কার্বন সংখ্যা কত, জোর অর্ধেকে চলে যায়। এই পাশ থেকে কোনো, এই পাশ থেকে দেখতে যেমন এই পাশ থেকে দেখতে একই রকম না, এই পাশ থেকে গেলে এক্সট্রা দুটো ব্রাঞ্চ পাওয়া যায়, তাহলে এই পাশ থেকে আমি নাম্বারিং করবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রধান শিকল, এই পাশ থেকে নাম্বারিং করলাম। এই কার্বনটার নাম হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। ওকে, এবার দেখলাম 2 নাম্বার কার্বনে মিথাইল মূলকটা দুইবার যুক্ত, তাই আমার নামকরণটা হবে 2,2। দুইবার উল্লেখ করলাম। কয়টা মিথাইল যুক্ত? 2টা মিথাইল যুক্ত, তাই নাম কি হবে? ডাই মিথাইল। ঠিক আছে, ডাই মিথাইল। এবার ডাইমিথাইল বলার পরে আমার প্রধান শিকলে চলে যেতে হবে। প্রধান শিকলে কার্বন সংখ্যা কত? 4। সমগোত্রক শ্রেণীতে 4 হইলে শব্দমূল হিসেবে উচ্চারণ করা লাগে বিউট। শব্দমূল উচ্চারণ করতে হয় বিউট। আমার তখন নামটা না লিখে একটু সাইডে চলে যেতে হবে। সাইডে গিয়ে আমার একটু কম্বিনেশন মিলিতে হবে। শব্দমূল বিউট, আর এখানে কোনো দ্বিবন্ধন নাই, এখানে কোনো ত্রিবন্ধন নাই, এখানে কোনো কার্যকরী মূলক নাই, তাহলে এটা কনফার্ম অ্যালকেন। তাহলে এটার নাম হবে বিউট। আর অ্যালকেনের এন, এই দুইটা জিনিস তোমার হচ্ছে একসাথে উচ্চারণ করতে হবে। এবার সন্ধি বিচ্ছেদ ধরবো আমি। বিউট আর এন এর মধ্যে যদি সন্ধির হিসাব করি তাহলে এটার নাম আসবে বিউটেন। তাহলে এই জন্য এটার নাম হয়ে যাবে 2,2 ডাইমিথাইল বিউটেন। কথা বুঝতে পারছি? এখন বলবা যে ভাইয়া এই সন্ধি বিচ্ছেদের হিসাব তো বুঝলাম না, এতটুকু তো সব ইজি 9-10-এর জিনিসপত্র, সন্ধি বিচ্ছেদের কথা আনলাম কেন? সন্ধি বিচ্ছেদের নাম করলাম কারণ বাংলায় তো নামকরণের নিয়মই নাই। বাংলায় নামকরণ করা যায় না, বুঝছো? বাংলা আমরা এই একাডেমিক শুধু শেষ, অ্যাডমিশনে গেলে ইংলিশে তোমার নামকরণ করতে হবে। সেখানে একটা রুলস আছে, রুলসের নাম হচ্ছে লোয়েস্ট লোকেন্ট রুল। এর লোয়েস্ট লোকেন্ট রুল যদি মেনটেন করতে হয় তখন ভাওয়েল কনসোনেন্টের কম্বিনেশন না মেনটেন করলে জিরো, ওই নামকরণই নাই। এটা ভুল, বুঝতে পারছো তো? লোয়েস্ট লোকেন্ট রুল তো আমরা এখন শিখতেছি না, আমরা ইংরেজিতে নামকরণ শিখতেছি না, তাহলে বাংলা যেহেতু করতেছি অ্যাটলিস্ট এই লোয়েস্ট লোকেন্ট রুলটার উপর একটু শ্রদ্ধা তো আমার দেখাইতে হবে। এই জন্য সন্ধি বিচ্ছেদটা করে ফেলাটা উচিত, বুঝছো? এগুলা আশা রাখি তোমাদের 9-10-এর পড়াশোনা তো আমি একটু করলাম, পড়লাম তোমাদের ওয়ার্ম আপের জন্য। এবার একটা কাজ করো, এই পেজের দিকে না তাকিয়ে, সলিউশনের দিকে না তাকিয়ে এই পরের ইয়াটার নামকরণ করো তো। এই যে এটা নামকরণ করো, নামকরণ করে জানাও আমাকে কি আসছে। বুঝছো তোমাদের? হয় নাই? ওহি এটা পারো না? জি ভাইয়া পারছি। 2 ইথাইল 1 1 5 6 টেট্রা মিথাইল হেক্সেন। 2 না তো, 3 ইথাইল। হ্যালো, 3 ইথাইল। 2,5 6 টাইম ইথাইল হ্যাপটেন। আচ্ছা, এদিকে ভুল করছি নাকি? আচ্ছা, আমি মনে ভুল করছি, 1 মিনিট। 3, তাই না? এই পাশ থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ এটা হইতেছে আমার প্রধান শিকল। এটা যদি আমার প্রধান শিকল হয়ে যায় তাহলে এটা হচ্ছে 1 2। হ্যাঁ, এটা প্রধান শিকল হবে না, সরি, এদিকে একটা নিয়ম আছে। 1 মিনিট। ভাইয়া ওই মানে সিএইচ, আচ্ছা ভাই, সিএইচ থেকে শুরু করে যে পরে সিএইচ পর্যন্ত না প্রথম শিকার হবে। আচ্ছা, তোমাদের হ্যাপটেন আসছে কাদের বলো তো? হ্যাপটেন মনে আসে? আছে যে তোমার কি মনে হয় প্রধান শিকল যেভাবে কি দিয়ে 7 দিয়েছে। কার্বন বিশিষ্ট হবে নাকি ও 6 ভাইয়া কার্বন? হেপ্টেন 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 বলে ফেলছি।
হেক্সেন না হেপ্টেন বলো সাত তো? ভাই ভুলে সাত কার্বন বিশিষ্ট হবে, হেপ্টেন হেপ্টেন ভাইয়া। হেক্সেন হেপ্টেন হবে। হবে না তো, হেক্সিনই ঠিক আছে। হবে। হবে, কেমনে হবে বলো? হয়তো। হয়। ভাইয়া এই যে বাম পাশে এই যে এদিকে CH3, এটার CH, নাম কি, এটার নাম CH, কি, এটা CH2, একটু বলো। CH, CH, CH2। এটার নাম কি? CH3 এটা তো কোনো CH5 হবে না। এটা না ভাইয়া, মানে এই বাম পাশে সিএইচ থেকে শুরু করে তারপরে ওই ডান পাশে CH3 হ্যাঁ পর্যন্ত। ভাইয়া, ও মানে এখান থেকে আইয়ের এখানে, মতো ও উঠতে এটা এটা দেখাবে এটা আর প্রধান কি। শিকল না? না না। এটারে বলতেছো না, এই যে এটা না, এখান থেকে এটা। হ্যাঁ, জি ভাইয়া। বুঝছি। হ্যাঁ এটা এটা তো নাও যায়। এটাই হ্যাঁ, এটাই আমার উপরে প্রধান থেকে শিকল। বলতে কেউ যদি পারো, এখান নিচে থেকে থেকে টান মারো, বলতে দেখো ভুল আটটা করতেছো হয়ে না যাবো। কিন্তু। আমি বলি এখান থেকে যদি প্রধান শিকল নাও, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, তুমি যদি তাহলে এখান থেকে পুরো প্রধান শিকল নাও, পজিশনটা এটা কিন্তু ঠিক ভুল। আছে। এখান থেকে মনে করি এটা নিছো, তাও কিন্তু হ্যাপটেনই হয়। তোমরা কি দেখছো? এখানে দুইটা কার্বন, 3 4 ঠিক আছে। 5 6 7, ভুল নাই মনে হবে, কিন্তু ভুল আছে কোন জায়গায়? দেখো, প্রধান শিকল সিলেক্ট করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রুলস মেনটেন করতে হয়। সেটা হচ্ছে অলওয়েজ ইগনোর করবা এমন কোনো অংশ যেন সৃষ্টি না হয় যার নামকরণ করতে পারবা না তুমি। কি লিখবা? বলবা যে ইগনোর করতে হবে, ইগনোর করতে হবে এমন অংশ যেন না চলে আসে যার নামকরণ করা যায় না। এই কথাটা বাংলায় খাতা লেখা রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। দেখো, আমি যদি এই দুইটা কার্বন থেকে প্রধান শিকল টান মারি, তাহলে আমার এই অংশটা ক্রিয়েট হয়, যেটার নাম আমরা কি জানি? জানি না। এই জন্য আনএক্সপেক্টেড কিছু আসা যাবে না যার নামকরণ আমি করতে পারবো না। তাহলে সেটা বাদ দিয়ে, সেটা যেন না আসে। ইভেন এমন যদি হয় যে প্রধান শিক্ষক সিলেক্ট করার সকল নিয়ম তুমি মানছো, কিন্তু আনএক্সপেক্টেড একটা জিনিস চলেছে, যার কোনো নামকরণ আটকে গেছে, তারপরেও তোমার শিকল দ্বারা সঠিক হয়নি। এমন ভাবে শিকল ধরতে হবে যেন ব্রাঞ্চ গুলা তোমার কি হয়, ব্রাঞ্চের নামগুলা কি হয়, তোমার ভ্যালিড হয়। এগুলা যেন আকাশ থেকে না পড়ে, সহজে নামকরণ করা যায়। এটার কোনো নাম নাই। তাই আমি এমন আরেকটা শিকল খুঁজে বের করতে হবে যেখানে হয়তো বা 7টা আছে, অথবা তার চেয়ে কম থাকলেও সমস্যা নাই। আমার প্রধান শিকল মানে অলওয়েজ সবচেয়ে বড় দীর্ঘতম শিকল হতে হবে, ডাজেন্ট ম্যাটার। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার প্রধান শিকল। তাহলে এটা হচ্ছে আমার CH3, CH3 সব ঠিক আছে। যদি CH3 হয়, তাহলে এটা হচ্ছে আমার আচ্ছা একটা তাহলে তো সাথে ইথাইল। কি? হ্যাপটেনে তো হইব মনে হয়। হ্যাঁ, হ্যাপটেনই হবে। ভাইয়া ওই যে আপনি যে লিখেছেন 256 ট্রাই ইথাইল, ইথাইলের জায়গায় মানে জাস্ট মিথাইল হবে। হ্যাঁ, এটাই মনে হয় একটা ভুল করছিলাম। আচ্ছা, আমি দেখাই। তাহলে এটা হচ্ছে আমার মিথাইল, এটা আমার মিথাইল, এটা আমার মিথাইল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা আমার 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বন একটা মিথাইল আছে, 3 নম্বর কার্বন একটা মিথাইল আছে। আবার আমার এটা যদি 3 হয়, এটা হচ্ছে 4, এটা আমার 5, এটা 6, এটা 7। তাহলে 6 নম্বর কার্বন একটা মিথাইল আছে, আর 5 নম্বর কার্বন একটা কি আছে বলতো? ইথাইল আছে, তাই না? জি ভাইয়া, এই পাশ থেকে করলে তো 3 নম্বরে ইথাইল আসে, আর হচ্ছে গিয়ে 2 5 6 হচ্ছে গিয়ে মিথাইল আসে। মানে তোমরা এই পাশ থেকে করতে যাচ্ছ, কেন এই পাশ এটা থেকে ডান করতে থেকে বলতে করবো, পারো? কারণ এখানে তো প্রতিস্থাপক বেশি। কারণ এই পাশে কি ব্রাঞ্চের সংখ্যা বেশি না? তাহলে একটা এক্সাম্পল করলে কিন্তু সবগুলো নিয়ম এসে পড়ে। দেখো, আমি কিন্তু এইভাবে করেও নামকরণ করতে পারতাম, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে এক পাশে আমি যদি এই পাশ থেকে কাউন্ট করি, তাহলে এই পাশে আমার ইথাইলটা আসে 5 নম্বরে, বাট এই পাশ থেকে করলে আসে 3 নম্বরে। আপাত দৃষ্টিতে মনে হবে ভুল না, কিন্তু ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে আমরা পড়ে আসছিলাম যে নাম্বারিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাশ থেকে গেলে ব্রাঞ্চ বেশি পাওয়া যাবে, শাখা শাখা বেশি পাওয়া যাবে। তো আমি দেখলাম যে আমি যদি বাম থেকে ডানে যাই, তাহলে কেবল আমার শাখা বেশি পাওয়া সম্ভব আগের তুলনায়। কারণ আমি যদি চিন্তা করি 7টা কার্বন আছে, তাহলে বিজোড়, তো মাঝামাঝি কি আছে 4, 4-এর রেখা এই পাশে চিন্তা করি কোন পাশে শাখা বেশি, এই পাশে নাকি এই পাশে। মনে হবে যেন এই পাশে শাখা আর এই পাশে শাখা একই, কিন্তু না। এই পাশে শুধু মিথাইল, এই পাশে শুধু মিথাইল মিথাইল শাখা, বাট এখানে মিথাইল আর ইথাইলের শাখা। তাহলে এই পাশে ব্রাঞ্চ সংখ্যা ধরা হবে বেশি। তাহলে যেহেতু বেশি, তাহলে আমাকে এই পাশ থেকে কাউন্ট করতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা আমার 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5, এটা 6, এটা 7। তাহলে আমি বলতে পারি আমার মিথাইল আছে 2 নম্বর কার্বনে আছে, মিথাইল আমার 5 নম্বর কার্বনে আছে, মিথাইল আমার 6 নম্বর কার্বনে আছে, আর ইথাইল আছে কত নম্বরে? 3 নম্বর কার্বনে। তাই এটা নাম হয়ে যাবে 3 ইথাইল 2, কারণ 2 তে একটা আছে, 5, 6 ট্রাই। এটা কি ইথাইল হবে? এটা হবে মিথাইল। ঠিক আছে, এখানে একটু ভুলে গেছে, মিথাইল হ্যাপটেন। বুঝতে পারছি? আচ্ছা আমি এদিকে তো এই যে ইয়ার এই যে কার্যকরী মৌল যে কার্বনের সাথে যুক্ত আছে, ওই কার্বনের সংখ্যার যোগফল তো দুটোটা সেম না, তাহলে তো এই পাশ থেকে করলে একই হবে না? কোন পাশ থেকে? নি- এই যে এটা কি বাম ডান না সাইড থেকে? না না, যোগফল টোগফলের হিসাব বাদ, এগুলো তো 99-এর হিসাব, এগুলো এখন লাগবে না। এই দেখো, এই পাশে দেখো, যোগফল যখন সেম হয়ে যায়, এই তখন একটা নিয়ম আছে, 99 বলা হয়তো ওজন থিওরি বলা হয়তো, যে তুমি দুইটা অংশরে
উঠাইয়া দাঁড়িপাল্লায় বসাও। যদি ইলজিক্যাল অ্যান্সার হয়, ইলজিক্যাল অ্যান্সার কি, একে তো দেখতে বড়, যার তার ভর বেশি, তাহলে এটার ভর বেশি আসবে, যার ভর বেশি সেই পাশ থেকে কাউন্ট করবা। আর লজিক্যাল ভর কি, তুমি ভরের দিয়ে মানে লজিক্যাল কনসেপ্ট কি, ভর দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। আণবিক ভর তুমি চিন্তা করি, এই পাশে আণবিক ভরের সমষ্টি বেশি না এই পাশে আণবিক ভরের সমষ্টি বেশি, এই পাশে আণবিক ভরের সমষ্টি বেশি, তোমার এই পাশ থেকে কাউন্ট করতে হবে। আর একদমই মনে রাখার জন্য যেটা, যে শাখা কোন জায়গায় সবচেয়ে বেশি, যে পাশে শাখা বেশি আমার ওই পাশ থেকে কাউন্ট করতে হবে। আমি দেখলাম আপেক্ষিকভাবে এই পাশে শাখা বেশি, তাই এই পাশ থেকে কাউন্ট করছি, বুঝছো? বুঝছি। জি বুঝছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই নামকরণটাতে দেখো একটা অ্যালকিন আসছে, দ্বিবন্ধন, একটা কার্যকরীমূলক ওএইচ চলে আসছে। তাহলে এই নামটা লেখা আছে, তাও তুমি একটু চিন্তা করো নামটা কি হতে পারে। আমি দেখলাম ওএইচ কয়টা আছে, দুইটা। আর আমার কি বলে কার্বন কয়টা আছে, তিনটা আছে। তা আমি বলছি যে আমার এই ক্ষেত্রে যদি কার্যকরীমূলক থাকে তাহলে দেখতে পাচ্ছি তাকে সে কি কার্বন যুক্ত নাকি কার্বন মুক্ত। আমি দেখলাম যে এই কার্যকরীমূলকে কার্বন নাই, ওএইচ এর মধ্যে কার্বন আছে নাই, যেহেতু অ্যালকোহলের মধ্যে কার্বন নাই তাহলে তাকে মেনশন ইনক্লুড করতে হবে না। বাট অবশ্যই সে যে কার্বনের সাথে যুক্ত সে কার্বনকে প্রধান শিক্ষকে ইনক্লুড করতে হবে। তাহলে বেসিক্যালি আমার প্রধান শিক্ষক হচ্ছে CH2, দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে আমার প্রধান শিক্ষক। এদের সাথে যুক্ত হচ্ছে OH, এর সাথে যুক্ত হচ্ছে OH, এটা হচ্ছে আমার প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের কোন পাশ থেকে কাউন্ট করলে সবচেয়ে সুবিধা হবে? আমি দেখলাম মনে রাখতে হবে কার্যকরীমূলক থাকলে, দেখো আমরা ওই যে কার্যকরীমূলকের যে ক্রম, মানে যে একটা ঊর্ধ্বক্রম নিম্নক্রমের একটা আমরা সারণী পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে দ্বিবন্ধন ত্রিবন্ধন গুলা মানে অ্যালকোহল, অ্যালডিহাইড এই সকল কার্যকরীমূলক গুলা থেকে অনেক দূরে ছিল। তাহলে বোঝা যাচ্ছে এই অ্যালকিনের ক্ষেত্রে যে সকল নিয়মগুলো করতো, অ্যালকাইনের ক্ষেত্রে যে সকল নিয়মগুলো মেনে চলা হতো, এগুলা এই কার্যকরী মূলকের সামনে আর মানা হবে না। কার্যকরী মূলকের রেসপেক্টে আমার নামকরণ করতে হবে। আমি দেখলাম কার্যকরী মূলকের ক্ষেত্রে নিয়মটা ছিল কোন পাশ থেকে কাউন্ট করতে হবে, যে শিকলের যে পাশ থেকে গেলে কার্যকরী মূলক সবচেয়ে দ্রুত পাওয়া যাবে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। অ্যাকর্ডিং টু দিস ল আমরা বুঝতেই পারতেছি যে আমার কোন পাশ থেকে কাউন্ট করতে হবে। আমাকে এই পাশ থেকে কাউন্ট করতে হবে, কারণ এই পাশ থেকে গেলে আমার অ্যালকোহলটা আগে পাই। এটা 2, এটা 3, ঠিক আছে। তো এবার নামকরণ করবো কিভাবে? আমি বলছি যদি ব্রাঞ্চ আগে থাকে তাহলে এই নামটা কেমনে হয়। ব্রাঞ্চ যদি থাকে এবং সে যদি অ্যালকাইল ব্রাঞ্চ হয়, অ্যালকাইল শিকল হয়, তা শাখা শিকল হয়, তাহলে কি করা লাগে, সে কত নাম্বার কার্বনে যুক্ত সেই নাম্বার গুলা কমা কমা দিয়ে লেখা লাগে, হাইফেন। সে কতবার যুক্ত সেটা লিখতে হয়, যোগ তার নাম লিখতে হয়। নাম লেখার ক্ষেত্রে অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতে হয়, ঠিক আছে। কিন্তু এদিকে তো আমার অ্যালকাইল ব্রাঞ্চ নাই, তাহলে এই অংশটাই বাদ নামকরণের। নামকরণের কোন অংশ থেকে শুরু হবে, যেখানে আমরা প্রথম কি করি, যতগুলো কার্বন আছে তাদের সমগোত্রকের শব্দমূলটা আগে আগে লিখি, কি লিখি, শব্দমূল। তাহলে 3টা কার্বন যদি থাকে তাহলে সমগোত্রকের শব্দমূল হিসেবে নাম আসবে প্রোপ। কি আসবে? প্রোপ। প্রোপ আসলো। এবার প্রোপ আসার পরে আমাকে দেখতে হবে কার্যকরীমূলককে এবং সে কোন কার্বনে যুক্ত। আমি দেখলাম যেখানে কার্যকরীমূলক হচ্ছে আমার অ্যালকোহল, তার শব্দমূল আসবে, আমরা জানি অ্যালকোহল যখন কার্যকরী মূলক হিসেবে বসে তখন নামে শেষে অল উচ্চারিত হয়। ওকে, এবার অল যে উচ্চারিত হবে এই অ্যালকোহলটা কত নম্বর কার্বনে যুক্ত? 2 নম্বরে। আমি তাকিয়ে দেখলাম 2 এর সাথে 1 নম্বর কার্বনে যুক্ত, তাই আমাকে লিখতে হবে প্রোপ 1,2, দুইটাতেই যুক্ত। কয়টা অ্যালকোহল আছে? দুইটা, তাই না হবে প্রোপ 1,2 ডাই অল। বুঝতে পারছি। ও সরি, প্রোপের সাথে আমরা তো অ্যালকিনের অংশটা ইগনোর করে চলে গেলাম, প্রোপের এদিকে অ্যালকিন আছে তো। দেখো শব্দমূল লেখার পরে আমাকে খেয়াল রাখতে হবে, শব্দমূল লেখার পরে খেয়াল রাখতে হবে যেখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে শব্দমূলের সাথে দ্বিবন্ধন থাকলে ইন, আর স- তোমার অ্যালকাইন থাকলে মানে শব্দমূলের সাথে দ্বিবন্ধন থাকলে শব্দমূলের সাথে ইন, আর ত্রিবন্ধন থাকলে শব্দমূলের সাথে আইন যুক্ত করতে হবে। এবং ইন আর আইন যুক্ত করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে অবশ্যই কোন কার্বনের সাথে যুক্ত এই অ্যালকাইন বা অ্যালকিন চিহ্নটা, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কোন কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের নাম ডিফাইন করা। এক্ষেত্রে একটা খুবই সতর্কতার সাথে কথা বলি। মনে করো এই যে CH2, এর মাথায় একটা OH যুক্ত, তাহলে আমরা এটা মনে করো 3 নম্বর কার্বন, আমরা বলতে পারি 3, মনে করো নামটা বলে ফেললাম যে 3 নম্বর কার্বনে এই অ্যালকোহলটা যুক্ত। কিন্তু আমি যদি একটা দ্বিবন্ধনের দিকে তাকাই বা একটা ত্রিবন্ধনের দিকে তাকাই, এটা তো একই সাথে এই কার্বনের সাথে যুক্ত এবং এই কার্বনের সাথে যুক্ত। তাহলে আমরা নামকরণ করার বেলায় আমরা কি এই 2 নম্বর কার্বনের কথা বলবো নাকি 3 নম্বর? পাশাপাশি কার্বনগুলোর মধ্যে কার নামটা উচ্চারিত হবে? উত্তর হচ্ছে আমি যেই পাশ থেকে নাম্বারিং করছিলাম সেই পাশ থেকে গেলে যেই কার্বনটা বলার পর পর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এসেছিল, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নামের ক্ষেত্রে সেই কার্বনটার বলে পরিগণিত হবে। কথা কি বুঝছো? আমি ধরলাম এই পাশ থেকে কাউন্ট করতে গিয়ে দেখলাম এই 3 নম্বর কার্বন, তারপর 4 নম্বরে যাওয়ার আগে দ্বিবন্ধনে পড়ে গেছে, তাহলে দ্বিবন্ধনটা কার হিসেবে গণনা হবে? 3 নম্বরে। আমি এই নামকরণটার মধ্যে যখন সংখ্যাটার মধ্যে আগাইলাম যে আমি নাম্বারিং করছি এই পাশ থেকে,
এই পাশ থেকে যদি নাম্বারিং করছি, তো দেখা যায় 2 নাম্বার কার্বনের পরেই দ্বিবন্ধনটা আসছে। কত নাম্বার? 2 নাম্বারের পরে। তাই এখানে আসবে প্রোপ, শব্দমূল প্রোপের পরে আসবে কত নাম্বারে? ইন যুক্ত টু, টুতে প্রোপ টু, টুতে ইনটা যুক্ত, তাহলে প্রোপ টু ইন 1,2 ডাইগল। কথা কি বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার আজ তোমরা কি আজকে আর পড়বা? আজকে একটু শর্ট করে শেষ করি। কালকে সন্ধ্যায় 6টায় আমরা পরিমাণগত রসায়নের এমসিকিউ পড়াবো, আর এই অধ্যায় তো পড়াবোই। বুঝতে পারছো? তোমাদের কাজ কি আমার পুরা মানে কি বলে পুরা নামকরণ 2-3 বার করে রিভাইজ দিয়ে আসবা, দেখে আসবা, আর খাতায় লিখে ফেলবা যা যা তোমার এখানে। তোমার নোট খাতা যদি আগে যে অর্গানিক পড়ে থাকো, সেখানে তোমার নোট খাতায় যা বাকি আছে আমার খাতায় আছে, তোমার খাতায় নাই, ওগুলো তোমার খাতায় অ্যাড করবো। ঠিক আছে? আমরা এক্সাম্পল ওয়াইজ যাব। তোমার কাছে প্রসিডিউর খুব স্লো মনে হবে, অর্গানিক কেমিস্ট্রির নামে এখানে দেখো যে অনেক স্লো আগাচ্ছি, একটা একটা করে এক্সাম্পল ধরতেছি, কিন্তু এটা তোমার কাজে লাগবে কখনো কখনো। ঠিক আছে? আজকে ক্লাসে পরিমাণগত এমসিকিউ কি হাজারি স্যারের বই করব? তোমরা যেখান থেকে পারো করতে পারো। তোমরা এমসিকিউ প্রবলেম দেখাতে পারো যে ভাই এই এমসিকিউটা পড়ে আসলাম, এটা কি হতে পারে। আমরা ডিসকাস করলাম, পারলে তো পারলাম, না পারলে যেখান থেকে পারবো আমরা সলিউশন করে কালকে আমরা শেষ করবো। মানে যে কোনো আচ্ছা সোর্স ভাই। খুঁজবো, বই খুঁজবো, কোথায় না কোথায় এটা অ্যান্সার আমরা পাবোই, তাই না? জি ভাইয়া। ভাইয়া ওই যে কালকের মানে ক্লাসটার একটু রেকর্ডিংটা দিলে ভালো হতো। হ্যাঁ, দিতেছি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আজকে এতটুকু থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।